হাজারো স্বপ্ন বুকে নিয়ে বিয়ের পর শ্বশুরবাড়ির নতুন পরিবেশে পা রাখে মেয়েরা। যে সত্যগুলো বিয়ের আগে অজানাই থাকে, সময়ের সাথে সাথে সেগুলো একে একে সামনে আসতে থাকে। আর তখনই জন্ম নেয় সংশয়। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের শোনাব আরও একটি অপ্রকাশিত নতুন গল্প, সাহিত্যিক হেমেন্দ্র প্রসাদ ঘোষের কলমে সংশয়। চলুন শুরু করা যাক। ভিতরের কথা যাহারা জানিত না, তাহারা বিভূতিভূষণের নিরবিচ্ছিন্ন প্রশংসাই করিত। করিবার কথাও বটে। বিশ্ববিদ্যালয়ের ঘোড়দৌড়ের মাঠে সে সব বাজি জিতিয়াছিল। কোনো পরীক্ষায় সে দ্বিতীয় স্থান অধিকার করে নাই। তাহার পর সেই চাপরাসের বলে সে হিসাব বিভাগে একটা মাঝারি রকমের চাকুরি গ্রহণ করিয়া অসাধারণ দক্ষতা থাকায় ৮ বৎসরের মধ্যে মাসিক ৮০০ টাকা বেতনের অধিকারী হইয়াছে। কেহ কোনো দিন তাহার কোনো কাজেও এতটুকু ভুল ধরিতে পারে নাই। এবং আপিসের নতুন কর্মচারীদিগের, বিশেষ শ্বেতাঙ্গ কর্মচারীদিগের সহিত তাহার ব্যবহারে ভারতীয় কর্মচারীরা মনে মনে রাগ করিতেন, কিন্তু মুখে তাহার সহিত মিষ্টালাপ করিয়া তাহাকে তুষ্ট রাখিবার চেষ্টাও করিতেন। কারণ সে যে একদিন তাহার আপিসের বড় সাহেবকে সকল কর্মচারীর সম্মুখে বলিয়াছিল, আপনি যাহা করিয়াছেন তাহা ভুল, আগাগোড়া ভুল। আবার একদিন সৈনিক বিভাগের কোনো উচ্চপদস্থ কর্মচারী টুপি মাথায় দিয়া তাহার ঘরে প্রবেশ করিয়াছিল। সে তাহাকে ঘর হইতে বাহিরে যাইতে বলিয়াছিল, এবং সেই উচ্চ কর্মচারী তাহাকে নিগার বলিয়া তাহাকে ঘাড়ে ধরিয়া ঘর হইতে বাহির করিয়া দিয়াছিল। সেই সমস্ত কথা এই আপিসের ভারতীয় কর্মচারীরা সর্বদাই বলা বলি করিত। একদিকে এই, আরেকদিকে নিম্নস্থ ভারতীয় কর্মচারীদিগের সব ভুল সে সামলাইয়া লইত। তাহাদের সঙ্গে ঠিক জ্যেষ্ঠ ভ্রাতার মতোই ব্যবহার করিত। কাজেই আপিসের লোক তাহার প্রশংসাই করিত। কিন্তু ভিতরের কথা যাহারা জানিত, তাহাদের মধ্যে কেহ বা বলিত, বিদ্যা বুদ্ধির সঙ্গে চরিত্রের কোনো সম্বন্ধ নাই। এক বিন্দু গোমূত্র পড়ায় ১ ভাণ্ডার দুধ নষ্ট হয়ে গিয়েছে। বিভূতিভূষণ পিতামাতার অপেক্ষাকৃত অধিক বয়সের সন্তান। প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করিবার দীর্ঘ ১০ বৎসর পরে সে জন্মগ্রহণ করে। সেই কন্যাকে পিতামাতা অল্প বয়সে বিবাহ দেন, এবং ২ বৎসরের মধ্যে তাহার সীমন্ত সিঁদুর শূন্য হয়। পিতামাতা কন্যার সঙ্গে কঠোর আচার পালন করিতে থাকেন। কন্যাও ছোট ভাইটিকে লইয়া আপনার দুর্দশা দুঃখ ভুলিতে চেষ্টা করে। তাই বিভূতিভূষণ কেবল আদরই পাইয়াছিল, কোনো শাসন কখনো পায় নাই। আপনার মনকে সংযত করিবার শিক্ষা তাহার হয় নাই। গৃহে এই অবস্থা, বিদ্যালয়ে সে নিজ গুণে শিক্ষকদের প্রিয় পাত্র। সুতরাং সে কেবল প্রশংসার আবহাওয়াতেই বাড়িয়া উঠিয়াছিল, এবং পাঠশালাতেই কুসঙ্গে পড়িয়া সে সুরাসক্ত এবং দুশ্চরিত্র হইয়া পড়িয়াছিল। আমাদের বাঙালির ঘরে অধিকাংশ মাতাই পুত্রের সংশোধনের একটিমাত্র ঔষধই জানেন, পুত্রের বিবাহ দেওয়া। বিভূতিভূষণের মাতা ও ভগিনী সেই ঔষধ প্রয়োগের চেষ্টাই যথেষ্ট করিয়াছিলেন, কিন্তু রোগী সেই ঔষধ কিছুতেই গিলিতে সম্মত হয় নাই। বিভূতিভূষণের পাঠ শেষ হইবার পূর্বেই তাহার পিতার মৃত্যু হয়। তখন গৃহে সেই কর্তা। মার ও দিদির সুখ স্বাচ্ছন্দ্য বিধানে তাহার চেষ্টার ত্রুটি ছিল না, কিন্তু তাহাদের অনুরোধ ও অশ্রু কিছুই তাহাকে বিবাহ করিতে সম্মত করাইতে পারিল না। ঘটক ঘটকির দল বহুদিন হাঁটাহাঁটি করিয়া শেষে আশা ও আশা উভয়ই ত্যাগ করিয়াছিল।
ক্রমে বিভূতিভূষণের বিবাহে অরুচির কারণও কানাকানি হইতে আরম্ভ করিল। যাহারা তাহাকে জানিত তাহাদের মধ্যে একদল বলিত, লোকটির কর্তব্য জ্ঞান যা বিপুল, তাহাতে বিবাহ করিলে বোধহয় সামলাইয়া যাইত। আবার আরও একদল বলিত, কর্তব্য জ্ঞান আছে বলিয়াই বিবাহ করিল না। যেমন ধূপ কাপড়ের ন্যাকড়াও ভালো, তেমনি বিদ্বান হইলে তাহার যত দোষই থাকুক না কেন, সে গুণ বর্জিত হয় না। কিন্তু আর সকলে যখন বিভূতিভূষণের বিবাহের আলোচনাও ত্যাগ করিল এবং একাধিক লজ্জাজনক ব্যাপারের সঙ্গেও তাহার নামটাও যখন জড়িত হইয়া উঠিল, তখন তাহার মা ও দিদি তাহার বিবাহের আশা ত্যাগ করিতে পারিলেন না এবং দৃষ্ট অদৃষ্ট সব জাগ্রত অর্ধজাগ্রত নিদ্রিত দেবতাদের কাছে এই দুইজন বিধবার প্রার্থনার ও মানতের মাত্রা দিন দিন বর্ধিত হইতে থাকিল। তাহাদের এই করুণ প্রার্থনা কি তাহাদের এইভাবে বিভূতিভূষণের বিদ্রূপ কোনটি যে তাহার অদৃষ্ট দেবতাকে জাগাইয়া ও রাগাইয়া তুলিয়াছিল বলিতে পারি না। কিন্তু তিনি যে লুপ্ত সুপ্তি গুরুমহাশয়ের মতো জাগিয়া তাহাকে শাসন করিবার জন্য ব্যস্ত হইয়াছিলেন, তাহাতে আর সন্দেহ নাই। আর দেবতা যখন কর্মক্ষেত্রে অবতীর্ণ হন, তখন মানুষ যে তাহার সঙ্গে কিছুতেই আঁটিয়া উঠিতে পারে না, তাহা বরাবরই প্রমাণ হইয়া আসিয়াছে। বিভূতিভূষণ কাজের আনন্দে বিভোর হইয়া থাকিত, ছুটির কথা কোনো দিন ভাবে নাই। এই অবস্থায় আপিসের হেড ক্লার্ক গাঙ্গুলি মহাশয় তাহার পূজার ছুটির সঙ্গে আরও 1 মাসের প্রাপ্য ছুটিটা জড়াইয়া দিয়া গৃহিণীকে হরিদ্বার তীর্থে লইয়া যাইবার জন্য ছুটির দরখাস্ত করিলেন এবং সেখানেই বিভূতিভূষণের হাতে দিবার সময়ে বলিলেন, আপনি তো আর ছুটি নেবেন না, এদিকে 6 মাসের ছুটি তো না নিয়েই বাতিল হয়ে গেছে, এবার আর 3 মাসও হয়ে যাবে। শুনিয়া বিভূতিভূষণ বিস্মিতভাবে গাঙ্গুলি মহাশয়ের দিকে চাহিল। গাঙ্গুলি মহাশয় বলিলেন, চলুন না, এবার মা ঠাকরুনকে নিয়ে আপনিও তীর্থে বেরিয়ে আসবেন। বিভূতিভূষণ সোজা জানাইয়া দিল, না না, ও সব হয়ে উঠবে না। কিন্তু সে কথা বলিলেও 2-4 বার তাহার মনে হইল 6 মাস ছুটি তো বাতিল হইয়া গিয়াছে, আরও 3 মাসের গঙ্গা যাত্রা হইতেছে। মা কোনোদিন তাহার কাছে কিছু চাহেন নাই, কিন্তু তীর্থে যাইতে পারিলে তিনি আর দিদি যে পরম আনন্দিত হইবেন তাহাতে তাহার সন্দেহ ছিল না। এদিকে দেহের উপর অত্যাচারের ফলে তাহার যকৃৎ নামক যন্ত্রটাও যন্ত্রণা দিবার ভয় দেখাইতেছিল, ডাক্তার বলিয়াছিলেন। সুতরাং সব কথা ভাবিয়া সে মার ও দিদির কাছে প্রস্তাব করিল, তাহারা যদি 2-4টা তীর্থে যাইয়া সন্তুষ্ট হন, তবে সে তাহার ব্যবস্থা করিতে পারে। বলা বাহুল্য, তাহারা এই প্রস্তাবে সম্মত হইলেন। তখন বিভূতিভূষণ তাহার প্রাপ্য ছুটি লইল এবং যাত্রার আয়োজন করিতে লাগিল। তীর্থের কথা হইলেই বাঙালির মনে প্রথমেই গয়াকাশীর নামই উদিত হয়। মার আর দিদিরও তাহাই হইল। প্রথমে গয়ায় যাইয়া বিভূতিভূষণ বিষ্ণুপদে পিতার পিণ্ডদান করিল, তাহার পর সকলকে লইয়া কাশীতে গেল। তখন পূজার ছুটি, কাশীতে বাঙালি আগন্তুক যেন আর ধরে না। গয়াতে এক বাঙালি যাত্রীর সহিত বিভূতিভূষণের আলাপ হইয়াছিল। তিনি বয়সে বিভূতি অপেক্ষা কিছু বড়। মৃত মাতার অভিপ্রায় অনুসারে গয়ায় তাহারা পিণ্ডদান করিতে আসিয়াছিলেন। তাহারা 7 ভাই, 1 ভগিনী। ভগিনী সর্বকনিষ্ঠা। পিতা লখনৌতে রেলে বড় চাকুরি করিতেন এবং ছেলে মেয়ে সকলে তথায় জন্মিয়াছে। ভ্রাতারা কেহ বা চাকুরিয়া, কেহ বা উকিল, কেহ বা ডাক্তার, সকলেই উপার্জনক্ষম। যুবকটি জ্যেষ্ঠ, তিনি লখনৌ শহরেই ডাক্তারি করেন। যতদিন মা বাঁচিয়াছিলেন
ততদিন সব ভাই এই সমতে লখনৌয়ে একত্র হইতেন। মার মৃত্যুর পর এই 1 বৎসর কাটিয়াছে। এবারও সে নিয়মের ব্যতিক্রম হয় নাই। তেনারা কাশী হইয়া লখনৌয়ে যাইবেন। ভগিনী স্কুলে পড়িয়া এবার প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছে। তাহারই বিবাহের ব্যবস্থা করিতে হইবে। বিভূতিভূষণের অনুরোধে তিনি কাশীতে তাহারই আতিথ্য স্বীকার করিলেন এবং যাইবার সময়ে তাহাকে পুনঃ পুনঃ বলিয়া গেলেন, লখনৌ না দেখিয়া সে যেন ফিরিয়া না যায়, কারণ সে অঞ্চলে তেমন সুন্দর শহর আর নাই। তিনি যাইবার সময় মাকেও বলিয়া গেলেন, মা, কাশী থেকে বৃন্দাবনে তো যাবেনি, পথে যেন আমাদের বাড়িতে পায়ের ধুলা পড়ে। কাশীতে ঠাকুর দেখা শেষ করিতে মানুষের জীবন কাটিয়া যায়। কাজেই কাশী হইতে যাইবার কথা পক্ষকাল পরেও মার বা দিদির মনে হইল না। বিভূতিভূষণের পক্ষে কিন্তু পক্ষকাল এরূপ স্থানে স্থিতি বিরক্তিজনক হইয়া উঠিতেছিল। বিশেষ পূজার ছুটিতে কাশীতে এত পরিচিত লোকের সমাগম যে বিদেশ গমনের সার্থকতা থাকে না। তাই পক্ষকাল পরে তাহার তাগাদায় মা ও দিদি লখনৌ যাইতে রাজি হইলেন। মা বলিলেন, তবে সেই যে ছেলেটি গয়ায় গিয়েছিল সে অনেক করে বলে গিয়েছে একবার তার বাড়ি যেতে। তা সে যখন কাশীতে আমাদের বাড়ি উঠেছিল তখন তার কথাটা না রাখলে তো ভালো দেখায় না। বিভূতিভূষণ সম্মত হইল। লখনৌ দেখিয়া স্থানটি তাহার এত ভালো লাগিল যে সে মাকে আর দিদিকে বলিল, বৃন্দাবন হইতে সে তথায় ফিরিয়া আসিবে এবং ছুটির অবশিষ্ট কালটা তথায় কাটাইবে। মা ও দিদিও সেই প্রস্তাবে সাগ্রহে সম্মতি দিলেন। স্থানটা অবশ্য তাহাদের ভালো লাগিয়াছিল অন্য একটা কারণে। বিশ্বনাথকে সে আশা পূর্ণ করিবেন। মনের বাসনা পূর্ণ হইলে গোবিন্দজিকে স্বর্ণের ছত্র, গোপীনাথকে স্বর্ণের বংশী ও মদনমোহনকে স্বর্ণের চূড়া দিবেন প্রতিশ্রুত হইয়া মাতা পুত্রীতেই বিভূতিভূষণের সঙ্গে বৃন্দাবন হইতে লখনৌ শহরে ফিরিয়া আসিলেন। তথায় পূর্ব পরিচিত দিগের বাড়ির কাছেই একখানা বাড়ি তাহারা ভাড়া করিয়া রাখিয়াছিলেন। বিভূতিভূষণ সেই বাড়িতেই উঠিল। যাহারা বাংলার বাহিরে বাঙালিকে দেখিবার সুযোগ পান নাই, তাহারা বাঙালির অতিথি সৎকার ব্যাকুলতার স্বরূপ উপলব্ধি করিতে পারেন নাই। ডাক্তার প্রভাত কুমার, তাহার ভ্রাতারা এবং সে বাড়ির সকল বধূরা বিভূতিভূষণের মার আর দিদির সঙ্গে এত ঘনিষ্ঠতা করিতে লাগিলেন যে তাহাদের সত্য সত্যই মনে হইতে লাগিল যে তাহারা নিতান্তই স্বজন। এই পরিবারের আকর্ষণে আকৃষ্ট হইয়াই তাহারা বৃন্দাবন হইতে আসিয়াছিলেন। এমনকি হরিদ্বারে যাইবার কথাও আর বিভূতিভূষণকে বলেন নাই। এই 7 ভাইয়ের এক ভগিনীকে দেখিয়া তাহারা মুগ্ধ হইয়াছিলেন। মুগ্ধ হইবার মতোই বটে। ফুলের বাগানে বিকাশোন্মুখ গোলাপের মতোই সে সুন্দর পরিবারে সুন্দরী, কিশোরী শিখরবাসিনী। পিতা আদর করিয়া উমার মতো মেয়ের এই নাম রাখিয়াছিলেন, শিখরবাসিনী। তেমন গৌরবর্ণ বাঙালির ঘরে হাজারে একটা মেলে না। যাহাকে বলে রঙের দিকে যাওয়া যায় না, তেমনই বর্ণ। দেহের গঠন নিটুল, তাহাতে স্বাস্থ্যের লাবণ্য এবং নবযৌবনের পরিপূর্ণতা যে সৌন্দর্যের সঞ্চার করিয়াছিল তাহা সত্য সত্যই বিস্ময়কর। শিখরবাসিনীর দেহে রূপ যেন আর ধরিতেছিল না। তাহার গুণও যেন তেমনি, যেন রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তাহার সরল সলজ্জ ভাব, তাহার নম্রতা, সেবাপরায়ণতা দেখিলে কেহ মনেও করিতে পারিত না যে সে পাশ করা মেয়ে। এই মেয়েটিকে দেখিয়াই মা ও দিদির মনে হইয়াছিল এইবার যদি বিভূতিভূষণের মত পরিবর্তন হয়,
এমন মেয়েকেও সে যদি বিবাহ করিতে সম্মত না হয়, তবে বুঝিতে হইবে তার ভাগ্যই মন্দ। শিখরবাসিনীর ভ্রাতারা তাহার বিবাহের আয়োজন করিতেছিলেন। দিদি এই সময়ে বিভূতিভূষণের সঙ্গে তাহার বিবাহের প্রস্তাব করিলে তাহারা সে সম্বন্ধ বাঞ্ছনীয় বলিয়াই বিবেচনা করিলেন। বিভূতিভূষণের চরিত্রের কথা তাহারা জানিতেন না। এতদিন বিবাহে তাহার অনিচ্ছা যে খেয়াল ব্যতীত আর কিছুই হইতে পারে, তাহা শিখরবাসিনীর সচ্চরিত্র ভ্রাতারা মানুষকে আপনাদের আদর্শে বিচার করিয়া কল্পনা করিতেও পারিল না। শিখরবাসিনীর ভ্রাতৃগণের সম্মতি পাইয়া মা ও দিদি বিভূতিভূষণের কাছে বিবাহের প্রস্তাব করিলেন। শুনিয়া বিভূতিভূষণ বলিল, তোমরা যে কি বলো! আমি ভেবেছিলাম তোমাদের ও ঝোঁক কেটে গেছে, কিন্তু এ কি! আমাকে যদি আবার ওই কথা বলো, তবে আমি আর একদিনও এখানে থাকব না, কলকাতায় ফিরে যাব। মা বলিলেন, জানি আমার কপাল পোড়া, নইলে ভাগ্যে থাকলে তো অমন বউ, অমন ঘর আলো করা সোনার পুতলি ঘরে নিয়ে যেতে পারবো। আমি ওদের কাছে বড় আশা করে কথাটা পেরেছি। তুই যদি আমার কথা না রাখিস, আমি এ মুখ আর লোকালয়ে দেখাতে পারবো না। দিদি বলিলেন, তুমি যদি সংসারী না হবে, তবে আমরা আর কেন নরক ঘেঁটে মরি? তুমি আমাদের বৃন্দাবনে রেখে দিয়ে যাও দিকি। সংসারের খুঁটিনাটিকে বিভূতিভূষণ বড় ভয় করিত। সে বলিল, সে কি করে হবে? সেখানে কে তোমাদের দেখবে? অনাথের নাথ গোপীনাথ অনাথকে দেখবেন। তোমাকে আর আমাদের ভাবনা ভাবতে হবে না, আমাদের ভার বইতে হবে না গো। আমরা মাধুকরী করে জীবনের শেষ কটা দিন মায়ে মেয়েতে কাটিয়ে দেব। শুনিয়া বিভূতিভূষণ বিপদ গণিল। স্ত্রীলোক কিন্তু সব করিতে পারে। স্নেহের জন্য তাহারা আপনার জীবন অনায়াসে বিসর্জন করিতে পারে। যাহারা পুত্রের কল্যাণ কামনায় সর্বত্যাগের ব্রত করিতে পারে, বুক চিরিয়া রক্ত দেবীকে দিতে পারে, হাত বাঁধা দিতে পারে, ইহারা তাহারা। বিভূতিভূষণ বলিল, তোমরা কেন ওদেরকে ও কথা বলতে গেলে? দিদি বলিলেন, কি অন্যায় কাজটা করেছি? বিয়ে যেন কেউ করে না। আমার মতো লোক, তোমার মতো বর অনেক তপস্যা করলে তবে মিলে। ওই তো ওদের বড় বউ বললে, শিখরের ভাগ্যে যদি থাকে তবেই এই বিয়ে হবে। এবার বুঝবো ও কেমন শিব পূজাটা করেছিল। ভাইরাও তো বললে, তবে অগ্রাণের প্রথমে যে দিন থাকে সেই দিনই বিয়ে হয়ে যাক। ওরা সবাই বোকা আর তুমি একা বুদ্ধিমান। ওরা আমার কি জানে? আর জানা জানিতে কাজ নেই বাপু, জানবার জন্য তো আর কেউ ব্যস্ত হচ্ছে না। কিসে তুমি অপাত্র? কিসে যে অপাত্র তাহা মনে বিশেষ জানিলেও বিভূতিভূষণ প্রকাশ করিয়া বলিতে পারিল না। কি আপদ! বলিয়া সে জুতা জোড়া আর জামাটা বদলাইয়া বেড়াইতে বাহির হইয়া গেল। সে ভাবিবার অবসর সন্ধান করিতেছিল, কিন্তু সে অবসর আর পাইল না। কারণ গৃহদ্বারেই তাহার সহিত প্রভাত কুমারের কনিষ্ঠ সহোদর বিনয় কুমারের সাক্ষাৎ হইল। সে তাহাকে ডাকিতেই আসিয়াছিল। সে বলিল, চলুন বিভূতিবাবু, দাদা একবার ডাকতে বললেন। সেদিন যে আমাদের লখনৌয়ের নবাবী খাবারের কথা হচ্ছিল, বৌদিদি আজ তার কত রকম রেঁধেছেন, চায়ের সঙ্গে খেতে হবে, চলুন। বিভূতিভূষণ তাহার সঙ্গে গেল। চার টেবিলে খাবার শিখরবাসিনীই দিয়া গেল। অন্য দিনের মতো আজও সে চা প্রস্তুত করিল। সে নমিত হইয়া যখন চা প্রস্তুত করিতে লাগিল, তখন তাহার পিনদ্ধ বেশে তাহার সুগঠিত দেহের লীলায়িত ভঙ্গি দেখা যাইতেছিল। শিখরবাসিনীকে বিভূতিভূষণ ইতপূর্বে অনেকবারই দেখিয়াছে, কিন্তু সে অন্যভাবে। সে যত উচ্ছৃঙ্খলই হোক না কেন,
ভদ্রঘরের গৃহস্থ কন্যার প্রতি লোলুপ বা সমালোচকের দৃষ্টিপাত সে কখনো করে নাই। আজ মার কথা তাহার মনে ছিল, ঘর আলো করা সোনার পুতুলি। তাই সে যেন অনিচ্ছা সত্ত্বেও চাহিয়া দেখিল। তাহার মনে হইল তাহাই বটে, সোনার পুতুলিই বটে। বিভূতিভূষণ বাড়ি ফিরিয়া এলে মা জিজ্ঞাসা করিলেন, কি বলিস রে? আমি কাল ওদের বলবো অগ্রাণ মাসে বিয়ে? না না বলিয়া বিভূতিভূষণ চলিয়া যাইতে উদ্যত হইল। দিদি আসিয়া বলিলেন, তবে চল, কালই আমরা বৃন্দাবনে যাব। বলিয়াই তিনি কাঁদিয়া ফেলিলেন। কলিকাতার সঙ্গ পাপ সঙ্গ হইতে দূরে আসাতেই হোক, আর মার আর দিদির এই কাতর ভাব দেখিয়াই হোক, অথবা শিখরবাসিনীর অসাধারণ রূপ লাবণ্য দেখিয়াই হোক, বিভূতিভূষণের মনটা অনেকটাই নরম হইয়া আসিয়াছিল। সে দৃঢ় সংকল্প করিয়াছিল বিবাহ করিবে না, কিন্তু সে ভাবিতে লাগিল তাহার পক্ষে বিবাহ করা কি সঙ্গত? চিন্তার ধারা পরিবর্তিত হইল। সে তাহার অতীত জীবনের কথা মনে করিতে লাগিল। সে বিবাহ করিবে, কিন্তু তাহার মতো তাহার বন্ধুরা তো সকলেই বিবাহিত। সে তাহাদিগকে সেজন্য মনে মনে নিন্দা করিয়াছে, কিন্তু তাহারা কি সত্যিই নিরবিচ্ছিন্ন নিন্দারই যোগ্য? সে তো তাহার অতীত জীবনকে অতীতের আবর্জনা স্তূপে ফেলিয়া দিয়া নূতন জীবনে প্রবেশ করিতে পারে। তাহা কি একেবারেই অসম্ভব? এইরূপ নানা ভাবনার ঘূর্ণাবর্তে পড়িয়া তাহার হৃদয়তরী কোনো সংকল্পের বন্দরের দিকেই অগ্রসর হইতে পারিল না। এই অবস্থায় পরদিন যখন মা বলিলেন, আমি তোর কোনো কথা শুনব না বিভূতি, আমি আজই ওদের বলবো অগ্রাণের প্রথমে যে তারিখ আছে সেই তারিখেই আমি তোর বিয়ে দেব। তখন কি উত্তর দিবে স্থির করিতে না পারিয়া বিভূতিভূষণ বলিল, তোমরা যা ইচ্ছা করো। যাহা হইবার হইয়া গেল। অগ্রহায়ণের তখনও প্রায় ৩ সপ্তাহ বিলম্ব ছিল। সে ৩ সপ্তাহ যে কোন দিক দিয়া কাটিয়া গেল বিভূতিভূষণ যেন তাহা বুঝিতেই পারিল না। আর একবার বিবাহটা স্থির হইয়া গেলে বিবাহে তাহার আপত্তির প্রাবল্য দিন দিন হ্রাস হইয়া শেষে একেবারে অদৃশ্য হইয়া গেল। মনকে সে যাহা বুঝাইয়াছিল মনও শেষে তাহাকে তাহাই বুঝাইতে লাগিল। অতীতের সঙ্গে ভবিষ্যতের সম্বন্ধ না রাখিলেও চলে। অগ্রহায়ণের প্রথমেই বিবাহ হইয়া গেল, বিদেশে বিবাহ। সেই ছলে মা স্থির করিলেন দেশে আত্মীয় স্বজনকে আর নিমন্ত্রণ করিবেন না। কলিকাতায় ফিরিয়া যাইয়া পাক স্পর্শেই একেবারে সকলকে বলিবেন। দেশের সব আসিলে পাছে কোনো অপ্রিয় কথা প্রকাশ করে সেই ভয়েই তিনি দিদির সঙ্গে পরামর্শ করিয়া এই ব্যবস্থাটা করিয়াছিলেন। কোনরূপে 4 হাত এক হইয়া যাইলেই হয়। 4 হাত এক হইয়া গেল। মা ও দিদি মনে করিলেন ছেলের সুমতি হইয়াছে, এইবার তাহারা নিশ্চিন্ত হইলেন। কিন্তু যে অদৃষ্ট দেবতা একদিন বিভূতিভূষণের বিদ্রূপে রুষ্ট হইয়া তাহাকে শাসন করিতে কৃতসংকল্প হইয়াছিলেন, মা আর দিদির আনন্দে আজ তিনি তেমনি বিদ্রূপের হাসি হাসিলেন। মানুষ যাহা গড়ে তাহা রাখা না রাখা কি মানুষের ক্ষমতাধীন? ছেলে বউ লইয়া মা কলিকাতায় ফিরিলেন এবং সমারোহে পাক স্পর্শ করিলেন। যে বউ দেখিল সেই প্রশংসা করিল, রূপ বটে। বিভূতিভূষণও সত্য সত্যই যেন নূতন জীবনে প্রবেশের সংকল্প করিয়াছিল। আপিসের কাজ সারিয়াই সে গৃহে ফিরিত এবং পুরাতন কুসঙ্গীদের সঙ্গ সে ত্যাগ করিয়া চলিত।
তবে শিখরবাসিনীর মনে হইত প্রথম প্রণয়ের যে আবেগ উচ্ছ্বাসের কথা সে কবিতায় উপন্যাসে পাঠ করিয়াছিল এবং যে আবেগ ও উচ্ছ্বাস সে দাদাদের ব্যবহারে লক্ষ্য করিয়াছিল, তাহা বিভূতিভূষণের ব্যবহারে পাইত না। বাস্তবিক অনাবিল প্রেম বিকাশকালে যে ভাব ধারণ করে, বিভূতিভূষণের স্ত্রীর প্রতি ব্যবহারে সে ভাবের বিকাশ সম্ভাবনা ছিল না। তাহার সে উচ্ছ্বাস, সে আবেগ, সেসব পূর্বেই ব্যয়িত অপব্যয়িত হইয়া গিয়াছিল। কিন্তু শিখরবাসিনী সচ্চরিত্র পরিবারের পবিত্র পরিবেষ্টনে বর্ধিত হইয়াছিল। কাজেই স্বামীর সম্বন্ধে তাহার মনে কোনরূপ সন্দেহের উদয় হইত না। তা শিখরবাসিনীর মনে সন্দেহ ছিল না বটে, কিন্তু বিভূতিভূষণের মনে সন্দেহের অভাব ছিল না। সে যেরূপ জীবনযাপন করিয়াছিল তাহাতে তাহার পক্ষে আপনার আদর্শে অপরকে বিচার করিয়া সন্দেহ করাটা স্বাভাবিক। শিখরবাসিনীর সময়ে সময়ে মনে হইত তাহার পত্রগুলি তাহার হস্তগত হইবার পূর্বে কেহ খুলিয়া দেখিয়াছে, কিন্তু সেরূপ সম্ভাবনার কল্পনাও সে করিতে পারিত না। পত্রগুলি আসিত তাহার ভ্রাতাদিগের বা ভাতৃবধূদিগের নিকট হইতে, কাজেই কোনো পত্রেই সন্দেহোদ্দীপক কোনো কথাই থাকিত না। শিখরবাসিনীর বড় বৌদিদের বাপের বাড়ি কলিকাতাতে। সে আত্মীয় স্বজনগণের নিকট হইতে দূরে আসিয়াছিল বলিয়া বড় বৌদিদের অনুরোধে তাহার মাতা ও ভ্রাতারা সর্বদাই তাহার সংবাদ লইতেন। তাহার ভ্রাতারা বহুবার লখনৌয়ে গিয়াছেন এবং বালিকা বয়স হইতেই শিখরবাসিনীকে দেখিয়া আসিয়াছেন। তাহাকে ভগিনীর মতোই মনে করিতেন। কিন্তু তাহারা যে যখন তখন আসিয়া শিখরবাসিনীকে দেখিয়া যাইতেন, তাহাদের সেই আত্মীয়তা বিভূতিভূষণের কাছে ভালো লাগিত না। তাহারা কি? বৌদিদির ভাই, বলিতে গেলে কোনো সম্বন্ধ নাই, অথচ তাহারা এত ঘনিষ্ঠতা করেন কেন? শিখরবাসিনীর অসামান্য রূপবহ্নি অনেক পুরুষ পতঙ্গকে আকৃষ্ট করিয়া দগ্ধ করিতে পারে, তা বিভূতিভূষণ ভালো করিয়াই জানিত। স্ত্রীলোককে যাহারা পবিত্র দৃষ্টিতে দেখে নাই, পরন্তু তাহার প্রতি লালসা কলুষিত দৃষ্টিপাতেই অভ্যস্ত, তাহাদিগের পক্ষে এরূপ ব্যবহারে সন্দেহ করা অসম্ভব নহে। অথচ এই সন্দেহ সহসা প্রকাশ করিতেও লজ্জা বোধ হয়। বিভূতিভূষণের মনে সন্দেহের সর্পডিম্ব চিন্তার তাপে ফুটিয়া গেল। সর্পশিশুরা দংশনে তাহাকে বিষে জর্জরিত করিয়া তুলিল। শেষে একদিন তার এই সন্দেহ আর গোপন রহিল না। আপিসে যাইবার সময়ে বিভূতিভূষণের পান লইয়া শিখরবাসিনী যখন দিতে আসিল, তখন টেবিলের উপর রক্ষিত একখানা পত্র দেখাইয়া বিভূতিভূষণ বলিল, তোমার পত্র। পত্রখানা তুলিয়া লইয়া শিখরবাসিনী দেখিল খামখানি জল দিয়া খোলা হইয়াছে, তখনও সেখানি ভিজা। সে জিজ্ঞাসা করিল, খামখানা কি খোলা হয়েছে? পান মুখে পুরিতে পুরিতে বিভূতিভূষণ বলিল, হাঁ। কেন? আমার ইচ্ছা। তুমি আমার চিঠি দেখলে কেন? তাতে কি দোষটা হয়েছে? না বলে চিঠি খোলা। স্বামী যদি স্ত্রীর চিঠি দেখে তবে সেটা দোষের কোথায়? আর রোজ রোজ বৌদিদিদের ভাইয়ের সঙ্গে ইয়ার্কি দেওয়াটা কি বড় ভালো কাজ নাকি? শিখরবাসিনী অতিমাত্র বিস্মিত হইল, বলিল, বলো কি? ওরা যে আমাকে এতটুকু বেলা থেকে দেখেছেন। কিন্তু এখন তুমি তো আর কচি খুকি নও, ওসব কথায় আমাকে ভোলাতে পারবে না। মেয়ে মানুষকে জানতে আমার বাকি নেই। শিখরবাসিনীর দিকে একটা কোপ কটাক্ষপাত করিয়া বিভূতিভূষণ চলিয়া গেল। শিখরবাসিনীর মনে হইল কে তাহাকে বুকে ছুরিকাবিদ্ধ করিয়া দিয়াছে। সে সেই ঘরের মেঝেতে বসিয়া পড়িল। দিদি পাশের ঘর হইতে সব কথা শুনিয়াছিলেন।
তিনি যখন আসিয়া তাহাকে সান্ত্বনা দিবার চেষ্টা করিলেন, তখন দিদির কথা তাহার কাছে ক্ষতে খারক্ষেপের মতোই বোধ হইতে লাগিল। সে কলিকাতায় আসিবার কদিন পরে একদিন মধ্যাহ্নে একটি স্ত্রীলোক বাড়িতে আসিয়াছিল। তাহাকে দেখিয়াই মা দিদি একেবারে বিচলিত হইয়াছিলেন। দিদি বলিয়াছিলেন, তুই এখানে কেন রে? মেয়েটি ঠোঁট উল্টাইয়া বলিয়াছিল, কেন, এলে কি দোষ হয় নাকি? যা বলছি এখুনি বেরো। মেয়েটি ব্যঙ্গের হাসি হাসিয়া বলিয়াছিল, যাচ্ছি গো যাচ্ছি, বলিয়া চলিয়া গিয়াছিল। সে কে জিজ্ঞাসা করায় মা বলিয়াছিলেন, ওর মা আমাদের বাড়িতে জি ছিল তো। কিন্তু তাহার সহিত দিদির কথা যেন রহস্য বলিয়াই শিখরবাসিনীর বোধ হইয়াছিল। সে শুনিতে পাইয়াছিল মা দিদি বলা বলি করিতেছে, দেখলে ডাইনির বুকের পাটা আবার এসেছে, ভাইয়ের আমার ডাইনির মোহটা কাটলে বাঁচি, আবার দেখেছ এক গা গয়না, মাগো কি সর্বনাশী করেছে। আজ স্বামীকে নির্লজ্জভাবে মেয়ে মানুষকে জানতে আমার বাকি নেই এই বলিতে শুনিয়া সেই কথাটা শিখরবাসিনীর মনে পড়িল। সে দিদিকে জিজ্ঞাসা করিল, আমি আসবার কদিন পরে যে স্ত্রীলোকটা এসেছিল আর আপনারা যাকে তাড়াতে ব্যস্ত ছিলেন, সে কে? দিদি বলিলেন, ও সব কথা কেন বউ, স্বামীর উপর রাগ করলে কি চলে? বিভুর মেজাজটা বোধহয় ভালো ছিল না আজ, আমি তাকে বুঝিয়ে বলবো। শিখরবাসিনী কিন্তু কিছুতেই বুঝিতে পারিল না। সে লখনৌয়ে দাদাকে আসিবার জন্য একখানা টেলিগ্রাম করিল, তবে সেটা দিদিকে ও মাকে জানিতে দিল না। মা ও দিদি বিশেষ জিদ করিয়া তাহাকে ভাতের কাছে বসাইলেন বটে, কিন্তু সে মুখে অন্নও দিল না। এ বাড়ির অন্ন আজ তাহার কাছে ন্যাক্কার বলিয়া মনে হইতেছিল। সে সমস্ত দিন জল স্পর্শ করিল না। তাহার ভাব দেখিয়া মা ও দিদি শঙ্কিত হইলেন। তাহারা জানিতেন শিখরবাসিনী নরম হইলে বিভূতিভূষণও হয়তো তাহার কথার জন্য দুঃখিত হইবে, কিন্তু সে কঠোর হইলে বিভূতিভূষণও কঠোর হইয়া উঠিবে, তাহাই তাহার স্বভাব। তবুও তাহারা মনে করিলেন বিভূতিকে বুঝাইয়া শান্ত করিবার চেষ্টা করিবেন। কিন্তু রাত্রিতে বিভূতিভূষণ যখন ফিরিয়া আসিল, অর্থাৎ যখন তাহার সঙ্গীরা তাহাকে বাড়িতে দিয়া গেল, তখন তাহার আর বুঝিবার মতো অবস্থা ছিল না। অনতি দীর্ঘকালের সংযমের বন্ধন আজ ভাঙিয়া গিয়াছিল। মদ্যপানে সে বিহ্বল, তাহার পশু প্রকৃতি আবার আত্মপ্রকাশ করিয়াছে। দেখিয়া মা ও দিদি মাথায় করাঘাত করিতে লাগিলেন। তাহারা বড় আশা করিয়াছিলেন বিভূতিভূষণের মতিগতি পরিবর্তিত হইয়াছে, কিন্তু এ কি হইল? দেবতার কাছে এত প্রার্থনা, এত মানত, সবই কি ব্যর্থ হইল? ছেলে কি আবার সেই ডাকিনীর মোহে আকৃষ্ট হইল? এখন উপায় কি? মা ও দিদির শুশ্রূষায় খানিক্ষণ পরেই বিভূতিভূষণ ঘুমাইয়া পড়িল। তাহারা সহস্র চেষ্টা করিয়াও শিখরবাসিনীকে বিভূতিভূষণের কাছে পাঠাইতে পারিলেন না। দ্বিতীয় দিনও শিখরবাসিনী জল স্পর্শ করিল না। তৃতীয় দিন তাহার ভ্রাতা প্রভাত কুমার আসিয়া উপস্থিত হইলেন। তাহাকে দেখিয়া বিভূতিভূষণ লজ্জিত হইল এবং কাজ আছে বলিয়া বাড়ি হইতে বাহির হইয়া গেল। প্রভাত কুমার ভগিনীর কাছে সব কথা শুনিলেন। একদিকে ভগিনীর ভবিষ্যৎ ভাবিয়া তিনি যেমন ব্যথিত হইলেন, আরও একদিকে তেমনি তাহার মনে হইতে লাগিল তিনিও অপরাধী। তাহারা বিভূতিভূষণ সম্বন্ধে আবশ্যক সংবাদ না লইয়াই তাহাকে ভগিনী দান করিয়াছিলেন। ভগিনীর সম্বন্ধে তাহারা কোনো কর্তব্য পালনই করেন নাই। তিনি বলিলেন,
শিখর, দোষ আমার রে, আমাদের। আমরা যে খোঁজ খবর নেওয়ার দরকারও মনে করিনি রে। বলিতে বলিতে তাহার গলাটা যেন ধরিয়া আসিল। শিখরবাসিনী বলিল, না দাদা, তোমরা তো ভালো ভেবেই কাজটা করেছ। যা হবার হয়েছে, এখন তুমি আমাকে নিয়ে চলো। এ বাড়িতে আমি আর এক দণ্ডও থাকতে পারবো না। এ বাড়ির ছাদ থেকে, মেঝে থেকে, দেওয়াল থেকে যেন আগুনের শিখা বেরিয়ে আমাকে পুড়িয়ে ফেলছে দাদা। চল যাই, আমার বুকের মধ্যেও যেন আগুন জ্বলছে রে। বিভূতিভূষণ বাড়িতে ছিল না। প্রভাত কুমার মা ও দিদির কাছে প্রস্তাব করিলেন তিনি ভগিনীকে লইয়া যাইবেন। তাহারা তাহাকে বুঝাইতে অনেক চেষ্টা করিলেন। স্ত্রীলোকের স্বামী যদি দোষী করিয়া থাকে, তাই বলিয়া কি স্বামীকে ত্যাগ করা যায়? প্রভাত কুমার বলিলেন, কিন্তু এ যে মুখে জলটুকুও না দিয়ে মরবে, সে তো আমি সহ্য করতে পারবো না। ও আমাদের 7 ভাইয়ের এক বোন, বড় আদরের। তা ওর সম্বন্ধে আমরা যে ভুল, যে অপরাধ করেছি, তার আর উপায় নেই, ক্ষমা নেই। সেই অপরাধ আর বাড়াতে পারবো না, আমাকে মাফ করুন। দিদি বলিলেন, কিন্তু বিভূতি বাড়িতে নেই। তিনি বাড়িতেই ছিলেন, ইচ্ছে করেই সরে গেছেন। কিন্তু গয়নার বাক্স তো সিন্ধুকে আছে, চাবি তার কাছে। শুনিয়া শিখরবাসিনী ম্লান মুখে বিদ্রূপের হাসি হাসিল, বলিল, গয়নার আমার কোনো দরকার নেই। দিদি তাহার মুখের দিকে চাহিলেন। তাহার মনে হইল তিনি তাহার অভিজ্ঞতায় এমন স্ত্রীলোক কখনো দেখেন নাই। শিখরবাসিনী তাহার সীমন্তের সিঁদুর রেখা একেবারে মুছিয়া ফেলিয়াছে। তাহার প্রকোষ্ঠ অলঙ্কার শূন্য। গহনার বাক্স, কাপড়ের তোরঙ্গ সব ফেলিয়া শিখরবাসিনী প্রায় এক বস্ত্রেই দাদার সঙ্গে যাইয়া গাড়িতে উঠিল। সে যাইবার পূর্বে দিদি তাহার 2খানি হাত ধরিয়া বলিলেন, যেও না বউ, যেও না। স্বামী ছাড়া স্ত্রীলোকের আর গতি নেই। স্বামী যদি অপরাধ করে, ক্ষমাই তো করতে হয় গো। শিখরবাসিনী বলিল, কিন্তু স্বামী বলে যে আর মনে করতে পারিনি, চাইনি। অমন কথা মুখে এনো না বউ। দেখুন, আমার 7 ভাই, আদরেই হোক আর অনাদরেই হোক, এক মুঠো করে ভাত দিলেও 7 মুঠো পাব। তার জন্য নরকে উচ্ছিষ্ট পাতে বসতে পারবো না। আপনি আমায় সত্যি ভালোবেসেছেন। আশীর্বাদ করুন যেন ভাইদেরও গলগ্রহ হয়ে থাকতে না হয়। এই পৃথিবীতে স্ত্রীলোক কি আপনার অন্নবস্ত্রের সংস্থান করে নিতে পারে না? সেকালের অভিজ্ঞতা ও মনোভাব লইয়া দিদি তাহার এই কথার উদ্দেশ্য যথাযথ বুঝিতে পারিলেন না। কিন্তু তিনি বুঝিলেন, এই কিশোরীর মধ্যে যে দীপ্ত তেজ আছে, তাহা যতই অসাধারণ হোক, তাহার প্রশংসা না করিয়া থাকা যায় না। মার মুখে কথা ফুটিতেছিল না। তিনি কেবলই অশ্রুবর্ষণ করিতেছিলেন পুত্রের ভবিষ্যৎ ভাবিয়া আর আপনার সব আশার অবসান দেখিয়া। দিদি শিখরবাসিনীর সঙ্গে গাড়ি পর্যন্ত গেলেন এবং গাড়ি চলিয়া গেলে কাঁদিতে কাঁদিতে ফিরিয়া আসিলেন। শিখরবাসিনী যেন তাহাদের সব সুখের আশা সঙ্গে লইয়া চলিয়া গিয়াছে, তাই তাহাদের এমন হতাশা। তাহাদের উভয়েরই মনে হইতে লাগিল, এই নারীর প্রতি শ্রদ্ধা অনুভব না করিয়া পারা যায় না। শিখরবাসিনী চলিয়া যাইবার পরে কয়দিন বিভূতিভূষণ বড় বাড়াবাড়ি করিল। মা ও দিদি সত্য সত্যই মনে করিলেন আর কলিকাতায় থাকিবেন না। তাহারা বিভূতিকে বলিলেন, যা হবার হয়েছে, সবই আমাদের অদৃষ্টের দোষ। এখন তুমি একটা কাজ করো, আমাদের বৃন্দাবনে পাঠিয়ে দাও।
শিখরবাসিনী চলিয়া যাইবার পর হইতে বিভূতিভূষণ কেবলই আপনার চিন্তা ডুবাইবার জন্য মদ্যপান করিতেছিল। এই কথায় একটা নূতন ভাবনার বিষয় সে পাইল। এ যে নূতন সমস্যা। সে মনে করিল, তবে কি তাহাকে ফিরিয়া আনিবার চেষ্টা করিবে? কিন্তু সব শুনিয়া বুঝিল সে চেষ্টা ব্যর্থ হইবে। তখন তাহার মনে অন্য ভাবনা দেখা দিল। সে তো চেষ্টা করিয়া বুঝিয়াছে সে নূতনভাবে জীবনযাপন করিতে পারে, পুরাতন পথ পরিত্যাগও করিতে পারে। সুতরাং সে তাহাই করিবে। বিভূতিভূষণ স্থির করিল আরও একবার সে বিবাহ করিবে। যে নারী অহংকার করিয়া তাহাকে ত্যাগ করিয়াছে তাহাকে ফিরাইয়া আনিবার চেষ্টা ব্যর্থ হইবে। কিন্তু তাহার বিশ্বাস সে এখনো যেটুকু দিতে পারিবে যে কোনো নারী তাহাতেই সন্তুষ্ট থাকিতে পারে। তাহার আপিসের গাঙ্গুলি মহাশয় একটি মেয়ের সন্ধান দিলেন। দরিদ্রা বিধবার কন্যা, দেখিতে পাঁচপাঁচি। মা অর্থের অভাবে মেয়ের বিবাহ দিতে পারিতেছেন না। মেয়ের বয়সও ১৬ অতিক্রম করিয়া গিয়াছে। ভাবনায় তাহার মুখে ভাত উঠিতেছে না। শুনিয়া বিভূতি বলিল, কিন্তু আপনি বলে রাখবেন আমি সাধু পুরুষ নই। গাঙ্গুলি মহাশয় হাসিয়া বলিলেন, তাও আবার বলতে হয়? সেটা তো বলে রাখতেই হবে। গাঙ্গুলি মহাশয় কথাটা স্পষ্ট করিয়া না বলিলেও প্রকারান্তরে জানাইয়া দিলেন। শুনিয়া মেয়ের মা বলিলেন, আমার মতো লোকের বড় বেশি আশা করা তো ভালো নয় বাবা। মেয়ের যদি ভাগ্য ভালো হয় ওর সুখ হবে, আর ভাগ্য যদি বিমুখ হয় আমি যত চেষ্টাই করি না কেন ও কষ্ট পাবেই। সুখ দুঃখ কি আমাদের হাতে ধরা? আপনি সম্বন্ধটা করুন। সম্বন্ধ পাকা হইয়া গেল। শিখরবাসিনী চলিয়া যাইবার প্রায় ১ মাসের মধ্যেই বিভূতিভূষণ আবার বিবাহ করিল। বসনভূষণ এই সমস্ত বাহিরের জিনিস ব্যতীত বিভূতিভূষণের যেমন স্ত্রীকে দিবার অধিক কিছু ছিল না, নতুন বউ সুহাসিনীরও তেমনি অধিক পাইবার আশাও ছিল না। কাজেই অধিকাংশ পরিবার যেমন প্রেমহীন হইলেও একেবারে সুখহীন না হইয়া সচ্ছল হইলেই নির্বিচারে চলিয়া যায়, বিভূতিভূষণের পরিবারও তেমনি চলিতে লাগিল। মা ও দিদি পরামর্শ করিয়া সুহাসিনীর মাকেও তাহাদের পরিবারভুক্ত করিয়াছিলেন। সুহাসিনীর আর কোনো আশ্রয়ই রাখেন নাই। বিভূতিভূষণও কতকটা উশৃঙ্খল জীবনের অভিজ্ঞতা শেষ করিয়া কতকটা সামাজিক হিসেবে লোকের সঙ্গে মিশিবার সংকল্পের কারণে শান্ত সংযত হইয়া পড়িল। এই রূপে দীর্ঘ ১০ বৎসর কাটিয়া গেল এবং তাহার মধ্যে পুত্রকন্যার আবির্ভাবে সংসার পরিপূর্ণ হইল। স্বামীর ব্যবহারের দিকে দৃষ্টি দিবার অবসর কমিয়া আসিল। ইহার পর মাদ্রাজে একটা বড় চাকুরিতে বিভূতিভূষণ বহাল হইল। তখন মা পুত্রকে সংসারী দেখিয়া শান্তিতে গঙ্গা তীরে প্রাণ ত্যাগ করিয়াছেন। সে বয়সে দিদির আর অগঙ্গার দেশে যাইতে ইচ্ছা হইল না। তাই তিনি প্রস্তাব করিলেন তিনি কাশীবাসী হইবেন। সুহাসিনীর মাও সেই প্রস্তাবে যোগ দিলেন। শেষে তাহাই হইল। বিভূতিভূষণের সঙ্গে মাদ্রাজে যাইয়া দক্ষিণ ভারতের নানা তীর্থস্থান দর্শন করিয়া তাহারা দুইজনে কাশীতে আসিয়া বাস করিতে লাগিলেন। সুহাসিনী একাই ঘরের গৃহিণী হইল। চাকরিতে বিভূতিভূষণ ক্রমেই উন্নতি লাভ করিতে লাগিল এবং সঙ্গে সঙ্গে উপাধিতে সম্মানে তাহার নাম প্রচারিত হইতে লাগিল। সুহাসিনী কখনো বৎসরে একবার, কখনো বা ২ বৎসরে একবার কাশীতে মা ও ননদের কাছে যাইয়া দেখা করিয়া আসিত, কিন্তু সংসারের জন্য কখনো মাসাধিক কাল তাহাদের কাছে থাকিতে পারিত না। কারণ ততদিনে তাহার সংসারটি আর ক্ষুদ্র ছিল না,
সংসারের সব ভার তাহাকে দিয়া বিভূতিভূষণ তাহার চাকুরির কাজ আর সামাজিক কর্তব্য লইয়াই ব্যস্ত থাকিত। কাশীর এক বড় হাসপাতালে মহিলাদিগের অংশে প্রধানা ডাক্তার আর একজন বাঙালি রোগীর মধ্যে কথা চলিতেছে। প্রধানা ডাক্তার একজন বাঙালি মহিলার ইরিসিপেলাস দুষ্ট উরুর ব্যান্ডেজ খুলিয়া ঔষধ দিয়া আবার ব্যান্ডেজ বাঁধিতে বাঁধিতে বলিলেন, আপনি যদি যেতে চান আজই যেতে পারেন, সেরে গেছেন, আর যদি আরো 2টা দিন থাকেন আরো ভালো হয়। রোগিণী বলিলেন, আপনি যা বলবেন তাই করব। আমার স্বামী মাদ্রাজে চাকরি করেন, তিনি এসেছেন, তাঁকেও বলেছি, আপনি না বললে আমি যাব না। বাড়িতে গেলেও ড্রেসিং করা চলতে পারে। আপনি বাড়িতে যাবেন? না, আমি কারো বাড়িতে চিকিৎসা করতে যাই না। তবে আমি হাসপাতালেই 2 দিন থাকব। আমি এসেছিলাম মার সঙ্গে দেখা করতে। আমার মার ননদ কাশী বাস করেন। হঠাৎ যখন উরুতে ব্যথাটা রাতারাতি বেড়ে গেল আর সকালে ডাক্তার বললেন অসুখটা সহজ নয়, তখন আমরা 3 জনই কি করব ভেবে ঠিক করতে পারলুম না। ডাক্তারবাবুই বললেন হাসপাতালে এলে ভালো হয়, আর তিনি বললেন হাসপাতালের বড় মেয়ে ডাক্তার বাঙালি। কিন্তু আমার যে হাসপাতালে আসতে কত ভয় তা আপনি বুঝবেন না। আপনাকে দেখে তবে আমার সব ভয় দূর হয়ে গেছিল। ডাক্তার সপ্রতিভভাবে একটু হাসি মুখে বলিলেন, দেখেই? সত্যি বলছি, দেখেই মনে হলো এমন যার রূপ তার কাছে কি কখনো ভয় থাকতে পারে? তারপর তো দেখলাম যেমন রূপ তেমনই গুণ। রোগীরা যে বলে আপনি ছুঁলে রোগ সেরে যায়, সে সত্যি কথা। আপনি ছেলে মানুষ, কিন্তু কি ভালো চিকিৎসা করেন। শুনিয়া ডাক্তার বলিলেন, আমাকে ছেলে মানুষ ঠাউরালেন কেমন করে? আমার বয়স কত বলে আপনার মনে হয়? কেন, 25 কি বড় জোর 30? আমার বয়স 40 বছর। কখনোই না। সত্য সত্যই দেখিয়া ডাক্তারের বয়স বোঝা সত্যিই কঠিন। বয়স রোগিণীর ও চিকিৎসকের প্রায় একই, কিন্তু রোগিণীর দেহে সচ্ছল সংসারের অবসরজাত মেয়েদের আধিক্য যেন সমস্ত গঠনটি শিথিল করিয়া দিয়াছে। রূপের যেটুকু 2-3টি ছেলে মেয়ে হইবার পরও অবশিষ্ট ছিল, তাহা বয়সে ধৌত হইয়া গিয়াছে। দেহে যেমন শিথিলতা, মনেও তেমনি। আর ডাক্তারের অসামান্য রূপ। যৌবনে লাবণ্যের জোয়ার আসিয়াছিল, কিন্তু ফিরিয়া যাইতে পারে নাই। গঠনের আঁট কাজ করিবার শক্তির মতোই অটুট। রোগীর কাছে বিদায় লইয়া আরো কয়জন রোগীর ঔষধপথ্যের ব্যবস্থা করিয়া ডাক্তার পার্শ্বের ঘরে যাইয়া আবরণ আস্তরণ ফেলিয়া সাবান দিয়া হাত ধুইলেন এবং তাহার পর আপনার বসিবার ঘরে প্রবেশ করিয়া একখানি চেয়ারে বসিয়া টেবিলের উপর রক্ষিত একখানি ডাক্তারি মাসিক পত্রের প্রবন্ধ পাঠ করিতে লাগিলেন। ডাক্তারের কতগুলি বৈশিষ্ট্য ছিল। তিনি হাসপাতালে কাজ করিতেন, কিন্তু কোনো রোগীর বাড়িতে যাইতেন না। তাহার চিকিৎসা নৈপুণ্যের খ্যাতিতে আকৃষ্ট হইয়া কোনো কোনো ধনী পরিবারে তাহাকে মোটা টাকা ফি দিয়া রোগী দেখিতে বলা হইয়াছে, কিন্তু তিনি কোথাও গমন করেন না। তাহার এক ভ্রাতা কাশীর কলেজে অধ্যাপক। হয় ভ্রাতা নয়তো ভ্রাতুষ্পুত্রেরা একজন তাহাকে হাসপাতালে রাখিয়া যাইত। আবার গাড়ি লইয়া বাড়ি হইতে কেহ না আসিলে তিনি কখনো হাসপাতাল হইতে বাড়ি যাইতেন না। যেদিন হাসপাতালের কাজ শীঘ্র শীঘ্র শেষ হইয়া যাইত, সেদিন তিনি কোনো সংবাদপত্র বা মাসিক পত্র পাঠ করিতেন, তবুও গাড়ি ডাকাইয়া একা ফিরিয়া যাইতেন না।
এমনই একদিন ডাক্তার একটি প্রবন্ধের অল্প ভাগ পাঠ করিবার পরই ভৃত্য আসিয়া সংবাদ দিল, এক বাঙালি মাই তাহার সঙ্গে মোলাকাত করিতে চাহেন। তাহাকে আনিতে বলিয়া ডাক্তার প্রবন্ধটি পাঠ করিতে লাগিলেন। কে বউ? শুনিয়া মুখ তুলিয়া চাহিলেন। সহসা তাহার মুখ পাংশুবর্ণ হইয়া গেল। 40-এর পর 20 বৎসরেও মানুষের চেহারার এত পরিবর্তন হয় না যে দেখিলে চিনিতে কষ্ট হয়। বিশেষ কণ্ঠস্বর কখনো পরিবর্তিত হয় না। শিখরবাসিনী দেখিল সম্মুখে দাঁড়াইয়া 20 বর্ষ পূর্বের সেই ননদ। সে কোনো কথা না বলিয়া কক্ষ ত্যাগ করিয়া চলিয়া গেল এবং জলদি গাড়ি লাও এই বলিয়া ভৃত্যকে আদেশ দিয়া রোগীদের ঘরে চলিয়া গেল এবং গাড়ি আসিলে বাড়িতে চলিয়া গেল। তাহার ব্যবহারে দিদি অতিমাত্র বিস্মিত হইলেন। রোগিণী আসলে বিভূতিভূষণের দ্বিতীয়া পত্নী। কাশীতে আসিয়া সহসা পীড়িতা হয়। আগের দিনে বিভূতিভূষণ মাদ্রাজ হইতে আসিয়াছিল এবং হাসপাতালে পত্নীকে দেখিতে গিয়াছিল। সে যখন হাসপাতালের দ্বারের নিকটে, তখন শিখরবাসিনী কাজ সারিয়া বাড়ি যাইবার জন্য গাড়িতে উঠিতেছিল। দেখিয়াই বিভূতিভূষণ চিনিতে পারিল এবং চিনিয়াই হাসপাতালের লোকের কাছে তাহার পরিচয় লইয়াছিল। পরিচয় পাইয়া তাহার সন্দেহের আর অবকাশ রহিল না, কিন্তু শিখরবাসিনীর সম্মুখে যাইতে তাহার সাহসে কুলায় নাই, লজ্জাও করিয়াছিল বটে। বাড়ি ফিরিয়া বিভূতিভূষণ দিদিকে সে কথা বলিয়াছিল এবং তাহা শুনিয়াই দিদি আজ হাসপাতালে তাহাকে দেখিতে আসিয়াছেন। শিখরবাসিনী তার স্বামীর ঘর হইতে চলিয়া আসিবার পর বিভূতিভূষণদের পক্ষ হইতে রটানো হইয়াছিল সে পিত্রালয়ে গিয়াছিল এবং তথায় তাহার জীবনাবসান ঘটিয়াছে। সে আজ 20 বৎসরের কথা। তাহার পর আজ সেই শিখরবাসিনী চিকিৎসা করিয়া সুহাসিনীর জীবন রক্ষা করিয়াছে। এ আবার কি অঘটন ঘটন! দিদি মনে করিয়াছিলেন যাহাই হোক তিনি শিখরবাসিনীকে একবার দেখিতে যাইবেন এবং তাহাকে সব কথা খুলিয়া বলিবেন। তাই তিনি হাসপাতালে গিয়া উপস্থিত হইয়াছিলেন। শিখরবাসিনী যেন কি একটা আতঙ্কে হাসপাতাল হইতে বাহির হইয়া গিয়াছিল, কিন্তু বাড়িতে ফিরিয়াই সে মনে করিতে লাগিল কাজটা কি ভালো হইল। ভ্রাতার কল্যাণের জন্যই হোক আর যে কারণেই হোক, দিদি তাহাকে যে ভালোবাসা দেখাইতেন তাহার মধ্যে অনেকটা আন্তরিকতা ছিল বলিয়াই তাহার মনে হইত। এতদিন পরে তিনি কি জন্য আজ তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে আসিয়াছিলেন? হয়তো কাশীতে কোনরূপে বিপদে পড়িয়া তিনি তাহার কাছে আসিয়াছিলেন। সে ডাক্তার, হয়তো চিকিৎসার জন্যই তিনি তাহার সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছিলেন। আর তাহার ব্যবহার যে অত্যন্ত অশিষ্ট হইয়াছে তাহাতে আর সন্দেহ নাই। আপনার এই দৌর্বল্যে সে অতি লজ্জা অনুভব করিল। এই দীর্ঘ 20 বর্ষের মধ্যে সে যে কখনো তাহার সেই স্বল্পকাল স্থায়ী নূতন জীবনের কথা ভাবে নাই এমন নহে, কিন্তু কাজে সেসব ভাবনা সে ডুবাইয়া রাখিত। আর তাহার মানসিক বল ও সংকল্প দৃঢ়তাও অসাধারণ ছিল। আজ সহসা কেন সে বল ক্ষুণ্ণ হইল, সে দৃঢ়তা কেন যে বিচলিত হইল, শিখরবাসিনী বুঝিয়া উঠিতে পারিল না। একবার তাহার মনে হইল সে তখনই হাসপাতালে ফিরিয়া যাইবে, তথায় দিদির সন্ধান লইবে, কিন্তু তখনই আবার মনে হইল এতক্ষণও কি তিনি অপেক্ষা করিতেছেন? না, তাহা সম্ভব নহে। আর এই জনারণ্যে কাশীতে সে কেমন করিয়া তাহার সন্ধান করিবে? যে বাঙালি রোগিণীর চিকিৎসা সে করিতেছিল তাহার সহিত যে দিদির কোনো সম্বন্ধ আছে বা থাকিতে পারে তাহা সে কল্পনাও করিতে পারিল না। তখন সে মনে করিল যাহা হইবার তাহা হইয়া গিয়াছে, এখন আর সেজন্য ব্যস্ত হইয়া কোনো ফল নাই।
এইরূপ চিন্তায় সে শান্তি ও সান্ত্বনা লাভের চেষ্টা করিতে লাগিল বটে, কিন্তু চেষ্টা ফলবতী হইল না। ঘুরিয়া ফিরিয়া কেবল দিদির আগমনের কথা তাহার মনে হইতে লাগিল। বিধবার শ্বেতাম্বর পরিহিতা সেই বৃদ্ধাকে যেন সে সম্মুখে দেখিতে লাগিল। সে ভালো করিয়া তাহার দিকে চাহিয়াও দেখে নাই। তাহার মুখভাব উৎকণ্ঠার কি বেদনার, কৌতূহলের কি প্রসন্নতার, তাহা সে লক্ষ্য করে নাই। সে কেন যে এমন ভুল করিল, তিনি কি মনে করিয়াছেন? সে কি আপনার মনকে এতটুকু বিশ্বাসও করিতে পারে না যে তাহার কথা না শুনিয়াই ভয়ে পলাইয়া আসিয়াছে? সে যে এতদিন ধরিয়া নিজের মনকে দৃঢ় করিবার সাধনা করিয়া চলিয়াছে, এই কি তাহার সিদ্ধি? শিখরবাসিনীর কাছে সব যেন কেমন গোলমাল হইয়া যাইতে লাগিল। সেদিন রাত্রিকালেও সে অন্য দিনের মতো ঘুমাইতে পারিল না। পরদিন প্রত্যুষে শিখরবাসিনী হাসপাতালে যাইবার আয়োজন করিবার সময়ে তাহার এক ভ্রাতুষ্পুত্রী আসিয়া বলিল, পিসিমা, একজন তোমার সঙ্গে দেখা করতে চাইছেন। কে রে? বললেন, বলগে দিদি এসেছেন। আচ্ছা, তাকে নিয়ে আয়। আগের দিন সে যাহাকে দেখিয়া পলাইয়া আসিয়াছিল, আজ সে তাহার আগমন সংবাদে যেন অশান্তির মধ্যে শান্তি পাইল। সে যেন তাহারই আগমন প্রতীক্ষা করিতেছিল। দিদি আসিলে সে তাহাকে প্রণাম করিল। দিদি আশীর্বাদ করিলে সে তাড়াতাড়ি একখানা আসন আনিতে যাইতেছিল। দিদি মেঝেতে বসিয়া পড়িলেন। বসিয়াই বলিলেন, কাল যে পালিয়েছিলে, কিন্তু কাশিতে কি তোমার লুকিয়ে থাকবার উপায় আছে বউ? তোমার প্রশংসা যে মুখে মুখে। শিখরবাসিনী মুখ নত করিয়া রহিল। দিদি বলিয়া চলিলেন, 20 বছর পরে বিশ্বনাথের দয়ায় আবার তোমাকে দেখতে পেলাম। তোমার সঙ্গে আমার কটা কথা আছে। শিখরবাসিনী ঘরের দুয়ার বন্ধ করিয়া দিল এবং আসিয়া দিদির পার্শ্বে বসিল। দিদি তাহার বিভূতিভূষণের গৃহ পরিত্যাগ হইতে সব ঘটনা সংক্ষেপে বিবৃত করিলেন। শিখরবাসিনী সব শুনিতে লাগিল। সে কি কেবল অকারণ কৌতূহল বসে? দিদি বলিলেন, সে চলিয়া আসিবার পর বিভূতিভূষণও আত্মগ্লানি অনুভব করিয়াছিল, আর সুহাসিনীও অত্যন্ত সহিষ্ণুভাবে ভালোবাসায় স্বামীকে সুপথের পথিক করিয়া আনিয়াছে। বিভূতি সেদিন হাসপাতালে তোমাকে দেখতে পেয়েছিল, দেখেই চিনেছিল, কিন্তু লজ্জায় সে তোমার কাছে যায়নি। বাড়িতে ফিরে আমাকে বলেছিল, দিদি, 20 বছর পরে তার হাতেই সুহাসিনীর জীবন রক্ষা হলো। এও একটা অঘটন ঘটন। তার কথায় যে ব্যথা ছিল ভাই, তাতে আমার চোখে জল এলো। আমি ভাবলাম সন্ধান যখন পেয়েছি তখন তোমার সঙ্গে দেখা করবই। তাই কাল তুমি অমন করে পালিয়ে গেলেও আমি আজ তোমাকে ধরতে এসেছি। শিখরবাসিনী বলিল, আমার বড় অন্যায় হয়েছে, আমাকে মাপ করবেন। দিদি দক্ষিণ হস্তের অঙ্গুলিগুলি দিয়া শিখরবাসিনীর চিবুক স্পর্শ করিয়া বলিলেন, আমি তো কোনো দিন তোমার ওপর রাগ করিনি, তোমার দোষও দিইনি। যেদিন তুমি চলে এসেছিলে সেদিনও না, কালও না। তোমার মনের ভাবটা আমি বুঝতে পেরেছি। দিদির এই স্নেহব্যঞ্জক স্পর্শ শিখরবাসিনীর মনে যেন দৌর্বল্য সঞ্চার করিতে লাগিল। সে আর কি বলিবে কি কইবে ভাবিয়া পাইল না। যে হ্রদের তলে সে তাহার অতীত ডুবাইয়া দিয়াছিল, আজ যেন প্রবল ঝড়ে তাহার বাড়িরাশি চঞ্চল হইয়া উঠিল। আবিল আন্দোলিত জলে স্মৃতি বিস্মৃতি সুস্পষ্ট রূপে প্রতিভাত হইল না। কর্তব্য আর বাস্তব মিশাইয়া যাইতে লাগিল। দিদি বলিলেন, একদিন বিভূতির কল্যাণ হবে মনে করে
বড় আশা করে মায়ে ঝিয়েতে তোমাকে বাড়ির গৃহলক্ষ্মী করে নিয়ে গিয়েছিলাম। সে আশা পূর্ণ হয়নি। আমাদের কপাল দোষ আর বিভূতির ব্যবহার দোষে তুমি সে অপবিত্র আসনে বসনি। আজও আবার তারই কল্যাণের আশায় আমি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি। আমার স্নেহের অন্য কোনো অবলম্বন নেই। এইটুকু মনে করে আমাকে ভিক্ষা দেবে কি? শিখরবাসিনী ভ্রাতার জন্য এই বালবিধবার স্বাভাবিক উৎকণ্ঠায় বিস্মিত হইল না বটে, কিন্তু তিনি কি চাহেন বুঝিতেও পারিল না। দিদি আবার বলিলেন, বলো, তুমি আমাকে ভিক্ষা দেবে? বলুন কি করতে হবে। অসম্ভব না হলে আমি আপনার জন্য তাই করব। অসম্ভব অন্য লোকের কাছে হলেও হতে পারে, কিন্তু তোমাকে আমি যা দেখেছি তাতে তোমার কাছে অসম্ভব নয়। তুমি তুমি পবিত্রতাকে স্বামীর চাইতেও বড় করেছ। শিখরবাসিনী নির্বাক হইয়া রহিল। দিদি বলিলেন, তুমি যা বলে এসেছিলে তাই হয়েছে। তুমি কারো গলগ্রহ হওনি। বিশ্বনাথ তোমার মনের বাসনা পূর্ণ করেছেন। আমার অনুরোধ, আমার ভিক্ষা, যাকে তুমি বাঁচিয়েছ তাকে আর মেরো না। সুহাসিনীর কাছে আত্মপরিচয় দিও না। সে যা না জেনে সুখে আছে তা যেন আর জানতে না পারে। শুনিয়া শিখরবাসিনী স্বস্তির শ্বাস ফেলিল। বলিল, এই কথা? আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু স্ত্রীলোক হয়ে আপনি কেন মনে করলেন আমি আত্মপরিচয় দেব? যা মুছে ফেলেছি অতীতে তার কথা আর কেন? বিশ্বনাথ তোমার মঙ্গল করুন। আমার অপরাধ নিও না। আমি আমার দুর্বল নারী হৃদয় দিয়ে তোমাকে বিচার করেছি, তাই এমন কথাটা মনে করেছি। তুমি যদি সত্যিই মুছে ফেলতে পারো তবে তো আমারই ভুল। অতি অল্প বয়সে আমার বিয়ে হয়েছিল জানো। বিয়ে যে কি তা বুঝতে পারবার আগেই বিধবা হয়েছিলাম। স্বামী কি তা বুঝিনি, তার সঙ্গে পরিচয়ও হয়নি। কবে যে তার ছবি এ বুকে পড়েছিল তা তখন অনুভব করতেও পারিনি। কিন্তু বিশ্বনাথের ক্ষেত্রে আজ মিছে কথা বলবো না বউ। যত দিন গেছে তত সে ছবি যেন স্পষ্ট হয়ে উঠেছে। শিখরবাসিনী ভাবিতে লাগিল। দিদি উঠিয়া বলিলেন, তবে আজ আসি। কাশীতে মণিকর্ণিকায় পূর্ব আশা করে এসেছি। যদি বিশ্বনাথ পায়ে রাখেন তবে আর যে কটা দিন বাঁচব এখানেই থাকব। তাহলে আবার দেখা হবে। শিখরবাসিনীর মনের মধ্যে কেমন একটা নূতন অনুভূতি হইতেছিল। সে দিদিকে প্রণাম করিয়া দ্বার খুলিল। তাহার ভ্রাতুষ্পুত্র দ্বারেই দাঁড়াইয়াছিল। কহিল, পিসিমা, হাসপাতালে যেতে যে দেরি হয়ে গেল। চল বাবা, যাই বলিয়া শিখরবাসিনী তাহার অনুসরণ করিল। সে তখন কাজে তাহার ভাবনা ডুবাইতে চাহিয়াছিল। হাসপাতালে সুহাসিনীর ক্ষত দেখিয়া শিখরবাসিনী বলিল, কাল আপনি যেতে পারেন, আর থাকবার দরকার হবে না। আপনার স্বামীও হয়তো ব্যস্ত হচ্ছেন, আর মার তো ব্যস্ত হবারই কথা। সেদিন হাসপাতাল হইতে ফিরিবার সময় সে বুঝিতে পারিল তাহার মনে একটা সংশয় উপস্থিত হইয়াছে দিদির কথায়। সত্যি মানুষ স্মৃতি মুছিয়া ফেলিতে পারে তো? আর ঘৃণা ও ভালোবাসা উভয়ের মধ্যে কোনটি বড়, কোনটি আদরণীয়? শিখরবাসিনী ভাবিতে লাগিল। এখানেই শেষ হলো আজকের গল্প। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না।
অনেক উৎসাহ পাই। আর ভালো লাগলে পরিচিত মানুষের সাথে শেয়ার অবশ্যই করবেন। নতুন গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।